বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটিকে লক্ষ্য করে দেখো। ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে, কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। আচ্ছা, একটি বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। হ্যাঁ, এখন বলা হয়েছে তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, অর্থাৎ যে বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, হ্যাঁ, তাদের এক এক দিনে ৬৫০ গ্রাম করে চাল লাগে। হ্যাঁ, তবে কততম দিনে চাল শেষ হবে? আচ্ছা, তাহলে এক এক দিনে যদি ৬৫০ গ্রাম করে চাল লাগে, তাহলে এই ৯৮,০০০ গ্রাম চাল কততম দিনে, মানে কয় দিনে শেষ হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে কি, উত্তর ক্রমবাচক সংখ্যায়। তাহলে এই কথাটি যখন লেখা থাকবে, তোমাদের সবসময় মনে রাখতে হবে, যখন লেখা থাকবে যে উত্তর ক্রমবাচক সংখ্যায়, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ভাগ করে যে উত্তরটা পাবো, অর্থাৎ আমরা যে ভাগফল পাবো, সেই ভাগফলের সঙ্গে আমাদের এক যোগ করতে হবে। ঠিক আছে, এই উত্তর ক্রমবাচক সংখ্যায় এই কথাটুকু লেখা থাকলেই আমরা বুঝবো যে আমাদের ভাগফলের সঙ্গে এক যোগ করতে হবে। আচ্ছা, কেন যোগ করতে হবে সেটি তোমরা অঙ্কটি করার সময় অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, একদিনে যেহেতু ৬৫০ গ্রাম চাল লাগে, তাই না, একদিনে কিন্তু ৬৫০ গ্রাম চাল লাগে। তাহলে মোট চাল রয়েছে কত গ্রাম? ৯৮,০০০ গ্রাম। তাহলে এই ৯৮,০০০ গ্রাম শেষ করতে কয়দিন সময় লাগবে আমরা কিভাবে করে বের করব? এই ৯৮,০০০কে যদি আমরা এই ৬৫০ দ্বারা যদি ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে কয় দিনে ৯৮,০০০ গ্রাম চাল শেষ হবে, তাই না? তাহলে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা শুরুতে লিখব হচ্ছে, আচ্ছা দেখো এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে কোনো কথার অঙ্ক, হ্যাঁ, যখন আমরা সমাধান করব তখন আমরা কি করব? তখন আমরা যে বিষয়টি প্রশ্নে চাওয়া হবে, অর্থাৎ যেটি আমাদের বের করতে বলা হবে, সেটিকে আমরা শেষে লিখব। আমরা এমনভাবে সাজাবো যেন যেটি প্রশ্নে বের করতে বলা হয়েছে সেটি শেষে থাকে। যেমন দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, কততম দিনে চাল শেষ হবে, অর্থাৎ দিন কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু দিনটাকে শেষে লিখব। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কিভাবে করে শেষ করতে পারি, বা আমরা কিভাবে করে এই লাইনটিকে তৈরি করতে পারি? আমরা লিখতে পারি ৬৫০ গ্রাম চাল লাগে এক দিনে। এই দেখো, তাহলে কিন্তু দিনটা কিন্তু শেষে চলে গেল, তাই না? ৬৫০ গ্রাম চাল লাগে এক দিনে, সুতরাং ৯৮,০০০ গ্রাম চাল লাগে। আচ্ছা, তখন আমরা কি করব? ৯৮,০০০কে আমরা ভাগ করব ৬৫০ দ্বারা। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধানের চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৮ নাম্বার দিয়ে লিখব হচ্ছে ৬৫০ গ্রাম চাল লাগে। দেখো, চাল লাগে কত দিনে? আমরা জানি এক দিনে, তাই না? এক দিনে ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং এখন আমরা কি করব? আমাদের যেহেতু বলা হয়েছে কত গ্রাম চাল রয়েছে, ৯৮,০০০ গ্রাম, তাহলে আমরা লিখব সুতরাং ৯৮,০০০, এই সংখ্যার নিচে কিন্তু সংখ্যা লিখব, ৯৮,০০০ গ্রাম চাল লাগে। আচ্ছা, তাহলে ৯৮,০০০ গ্রাম চাল কয় দিনে লাগে সেটিকে আমরা কিভাবে করে বের করব? আমরা এই ৯৮,০০০কে আমরা ৬৫০ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ৯৮,০০০ ভাগ হচ্ছে কত? ৬৫০। শেষে দিনে রয়েছে, আমরা দিনেটাকে কিন্তু একই রকমভাবে রেখে দিব। ঠিক আছে, এরপর আমরা এই ভাগটিকে করে যে উত্তরটি পাবো সেটিকে কিন্তু এই সমান চিহ্ন দিয়ে এই পাশে আমরা লিখে দেব। ঠিক আছে, এখন দেখো যদি একটু আলাদা জায়গাতে আমরা ভাগটা করি, ৬৫০ দ্বারা যেহেতু ভাগ করবো, আমরা শুরুতে লিখলাম ৬৫০ এবং মাঝখানে কিন্তু লিখবো আমরা এই ৯৮,০০০, তাই না? ৯৮,০০০। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা দেখব যে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে। এখানে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি। যেহেতু তিনটি অঙ্ক রয়েছে, তার মানে এখান থেকে আমরা প্রথম তিনটি অঙ্ককে কিন্তু ভাগ করব, তাই না? তাহলে দেখো এখানে প্রথম তিনটি অঙ্ক মিলে হয়ে যায় ৯৮০। তাহলে আমরা দেখব ৬৫০-এর সঙ্গে কতকে গুণ করলে ৯৮০-র সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে আমরা যদি এর সঙ্গে ৬৫০-এর সঙ্গে ১কে গুণ করি, তাহলে হবে ৬৫০ একে ৬৫০। আবার এর সঙ্গে যদি আমরা ২কে গুণ করি, তাহলে হবে ৬৫০ দুগুণ
1300 হয়ে যাবে, তখন কিন্তু এই 980 চাইতে বড় হয়ে যাবে। আমরা জানি ওর চাইতে কিন্তু বড় হলে কখনোই হবে না, হয় এটির সমান হতে হবে আর না হলে এর চাইতে ছোট হতে হবে, তাই না? তাহলে 1 দ্বারা গুণ করলেই কিন্তু ওর চাইতে ছোট হয়। 650 একে 650, আমরা জানি 1 দ্বারা যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু সেই সংখ্যাটিই হবে। ঠিক আছে, 650 একে 650 পেলাম। এবার যদি এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 0, লিখে দিলাম 0। 8 থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে? আমরা জানি 8 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা এখানে লিখে দিলাম 3। এবার 9 থেকে 6 চলে গেলে কত থাকে? আমরা জানি 9 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে হচ্ছে আরও 3, আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে হয়ে গেল কত? 330। এবার আমরা কি করব? এই যে পাশে কিন্তু আরও 2টি শূন্য বাকি রয়ে গেছে, তাই না? এগুলোকেও তো ভাগ করতে হবে। আমরা এই শূন্যটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 3300। এবারে দেখব যে এর সঙ্গে কতকে গুণ করলে 3300 সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই 650-এর সঙ্গে যদি আমরা এবারে 5কে একটু গুণ করে দেখি, দেখো তো কত হয়। 5 শূন্য গুণে 0, 5 5-এ হয় 25। হ্যাঁ, 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 2। 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 6 30। 30 এবং হাতের এই 2 মিলে কিন্তু হয়ে যায় কত? 32। 30 এবং 2 মিলে হয়ে যায় 32। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3250, কিন্তু এখানে রয়েছে 3300। আচ্ছা, তার মানে আবার যদি এই 650-এর সঙ্গে তোমরা 6কে গুণ করো তাহলে কিন্তু এর চাইতে অনেক বড় হয়ে যাবে, যার কারণে 6কে কিন্তু আমরা গুণ করব না, আমরা 5টাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। তাহলে 5কে লিখবো আমরা এই জায়গাতে এবং এই 3250-কে লিখবো এই জায়গাতে। 3250, তাই না? আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0। এবার এই 0 থেকে কি 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই শূন্যটি কিন্তু ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়? উপরের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? উপরের সংখ্যা যদি বড় না হয় তাহলে নিচের সংখ্যাটিকে বিয়োগ করা যায় না। আচ্ছা, এখন এই শূন্যটাকে কিভাবে বড় বানাবো? দেখো, ও রয়েছে কিন্তু শুধুমাত্র 0, তাই না? এখন আমরা এই পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে এই শূন্যের কাছে নিয়ে আসবো, আমরা ধার করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 3-এর কাছ থেকে যদি 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসি, দেখো তাহলে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবারে কিন্তু বড় হয়ে গেল। এবারে 10 থেকে নিচের 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা এখানে লিখে দিলাম 5। এরপরে দেখো এখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 3 নেই। কেন? 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 2। 2 থেকে নিচের 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। 3 থেকে নিচের 3 চলে গেলেও কিছুই থাকে না, মানে 0। আমরা পাচ্ছি শুধুমাত্র 50। এবারে এই যে শূন্যটা আমরা দেখতে পাচ্ছি, এই শূন্যটাকে কি করতে হবে? আমাদের নিচে নামাতে হবে, তাই না? তাহলে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এখন নিচে যখন 0 নামালাম তখন আমাদের হলো কত? 500 হয়ে গেল, কিন্তু এখানে রয়েছে কত? 650। তো এখন আমরা কি 500-কে 650 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এটি কিন্তু ছোট। কিন্তু আমাদের একটি বিষয় সব সময় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যখন উপর থেকে কোনো সংখ্যা আমরা নামাবো, এই যেমন এখান থেকে আমরা শূন্যটাকে এখানে নামিয়েছি, যখন উপর থেকে কোনো সংখ্যা নামাবো তখন এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতেই হবে। এটি যদি ওর চাইতে বড় হয় তাহলেও ভাগ করতে হবে, আর ওর চাইতে যদি ছোট হয় তাহলেও ভাগ করতে হবে। এখন যেহেতু 500 ছোট, তাই না? ওর চাইতে কিন্তু 500 ছোট, তাহলে এবার আমরা কিভাবে করে ভাগ করব? দেখো, এই ক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা 1 দ্বারাও কিন্তু ভাগ করতে পারবো না, একবারও কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 650 একে 650 হয়ে যাবে, তাই না? যার কারণে 1 দ্বারা যেহেতু ভাগ করতে পারবো না, 1-এর চাইতে ছোটকে, 1-এর চাইতে ছোট কিন্তু 0। কত? 0। তাহলে 0 দ্বারা আমরা ভাগ করব। 0-এর সঙ্গে যদি 650-কে আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 650 শূন্য গুণে 0ই হবে, কারণ 0 দ্বারা আমরা যাকেই গুণ করব উত্তর কিন্তু 0ই হবে। ঠিক আছে, এখন এই 500 থেকে যদি 0গুলোকে আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 5 থেকে 0 চলে গেলে 5ই থেকে যায়। তাহলে এই যে 500, এইবারই কিন্তু আমরা এই 500টাকে কি পাচ্ছি? অবশিষ্ট হিসেবে পাচ্ছি। ঠিক আছে, এখন আর আমাদের ভাগ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে উত্তর পাচ্ছি কত? 150। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি 98,000 গ্রাম চাল লাগে কয় দিনে? 150 দিনে। কিন্তু দেখো 150 দিন খাওয়ার পরে এই যে 98,000 গ্রাম চাল, হ্যাঁ, 150 দিন খাওয়ার পরে আরও কিন্তু এই 500 গ্রাম চাল অবশিষ্ট থেকে যায়, তাই না? আর যখন এই 500 গ্রাম না খাবে তখন কিন্তু 98,000 গ্রাম চাল খাওয়া হবে না, তাই না? আচ্ছা, তাহলে
150 দিন তো খাবেই, হ্যাঁ, তার সঙ্গে যেহেতু আরও 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে যায়, এটিকে খাওয়ার জন্য কি আরও একটা দিন কিন্তু লেগে যাবে, তাই না? তাহলে এই যে একটা দিন লেগে যাবে 500 গ্রাম চালের জন্য, হ্যাঁ, এই জন্যই কিন্তু আমাদের বলা হয়েছিল কি উত্তর ক্রমবাচক সংখ্যায়, সেই যে বলা হয়েছিল প্রশ্নে উত্তর ক্রমবাচক সংখ্যায়। ঠিক আছে, তাহলে এবারে বুঝতে পেরেছো যে কেন এই কথাটি বলা হয়েছে? এই 500 গ্রাম চাল খাওয়ার জন্য যেহেতু আরও একটা দিন লাগবে, যার কারণে এই 150 দিনের সঙ্গে আমরা আরও একদিনকে যোগ করব। ঠিক আছে, যখনই উত্তর ক্রমবাচক সংখ্যায় বলা থাকবে তখন আমরা বুঝবো কি যে 1 করে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি? এবারে আমরা লিখব ভাগফল। ভাগফল কত? 150 এবং ভাগশেষ। ভাগশেষ পাচ্ছি কত? ভাগশেষ পাচ্ছি হচ্ছে আমরা 500, তাই না? তাহলে এটির অর্থ কি? এটির অর্থ আমরা লিখব হচ্ছে সুতরাং বা অর্থাৎ, আমরা লিখব হচ্ছে অর্থাৎ। অর্থাৎ কি 150 দিন খাওয়ার পরেও, হ্যাঁ, বা 98,000 গ্রাম চাল, আমরা লিখব 98,000 গ্রাম চাল, হ্যাঁ, 98,000 গ্রাম চাল 150 দিন খাওয়ার পরেও, 150 দিন খাওয়ার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট থেকে যাবে। 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে, তাই না? অবশিষ্ট থাকবে অর্থাৎ, বা আমরা লিখতে পারি সুতরাং। সুতরাং 150 দিনের সঙ্গে আমরা কি করব? এই যে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, এটি খাওয়ার জন্য তো আরও একদিনের প্রয়োজন, তাই না? তাহলে এই 150 দিনের সঙ্গে আরও একদিনকে আমরা যোগ করব। সুতরাং আমরা এবার লিখব হচ্ছে 150 যোগ হচ্ছে 1 সমান কত হয়? 150-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যাবে 151। তাহলে 151 দিনে চাল শেষ হবে। ঠিক আছে, 151 দিনে চাল শেষ হবে, বা 101, হ্যাঁ, আমরা লিখতে পারি 151 দিনে চাল শেষ হবে। চাল শেষ হবে, ঠিক আছে, শেষ হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 151 দিন। তাহলে আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 9 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 7,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। তাহলে 70,000, সরি কত এখানে? 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিন্তু খুবই সহজে সমাধান করতে পারি। হ্যাঁ, আমরা এটিকে প্রথমে কিভাবে করে সাজাতে পারি? আমরা একটু আগেও কিন্তু শিখেছি যে প্রশ্নে যেটি বের করতে বলা হবে সেটিকে কিন্তু শেষে গিয়ে আমরা লিখব। তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি? বলা হয়েছে যে কয়টি বই তৈরি করা যাবে, কয়টি বই। তাহলে বইয়ের সংখ্যা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তার মানে বইয়ের সংখ্যাকে কিন্তু আমরা শেষে লিখব। তাহলে আমরা এই কথাটিকে কিভাবে করে সাজালে বইয়ের সংখ্যাটা শেষে চলে যায়? দেখো, আমরা লিখতে পারি 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে, তাই না? আচ্ছা, বা 138টা কাগজে তৈরি হয় একটি বই। ঠিক আছে, তারপর আমরা লিখব সুতরাং 70,000টা কাগজে তৈরি হয় কতটি বই। এরপর আমরা কি করব? এই 70,000কে 138 দ্বারা ভাগ করলে কিন্তু পেয়ে যাব যে কয়টি বই তৈরি হবে, তাই না? খুবই সহজ কিন্তু এই অঙ্কটি। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 9 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 138টা কাগজে, আচ্ছা দেখো, কাগজে তৈরি হয় কয়টি বই তৈরি হয়? আমরা জানি একটি বই, আমাদের বলা হয়েছে একটি বই, তাই না? একটি বই। 138টা কাগজে তৈরি হয় একটি বই। সুতরাং আমাদের মোট কয়টি কাগজের কথা বলা হয়েছে? 70,000। আমরা লিখব সুতরাং
70,000টা কাগজে তৈরি হয়। এখন আমরা কি করব, এই 70,000কে আমরা ভাগ করব কত দ্বারা, 138 দ্বারা, 138 দ্বারা, তাই না? এখানে শেষে লেখা রয়েছে টি বই, আমরা লিখে দেব টি টি বই, অর্থাৎ কতটি বই, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একটু আলাদা জায়গাতে এটিকে ভাগ করে দেখি, দেখো 138 দ্বারা যদি আমরা 70,000কে একটু ভাগ করি, দেখো এখানে এই যে ভাজকে দেখতে পাচ্ছি 138, এখানে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, তিনটি, যেহেতু তিনটি তার মানে আমরা প্রথম তিনটি অঙ্ককে ভাগ করব, প্রথম তিনটি অঙ্ক মিলে কিন্তু হয়ে যায় কত হয়ে যায়, 700। তাহলে আমরা দেখব 138-এর সঙ্গে কতকে গুণ করলে 700 এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি, তাই না? তাহলে আমরা যদি এটিকে প্রথমে 5 দ্বারা গুণ করে দেখি, দেখো 138-এর সঙ্গে যদি আমরা একটু 5কে গুণ করে দেখি, দেখো 5 দ্বারা প্রথমে 8কে গুণ করব, তারপরে 5 দ্বারা 3কে, তারপরে 5 দ্বারা 1কে, তাই না? 5 এবং 8কে গুণ করলে হয় 5 8 40, 40-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4, 5 দ্বারা 3কে গুণ করলে হয় 5 15, 15 এবং এই 4 যোগ করলে কত হয়ে যায়, 15 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 19, তাই না? দেখো 5 15, 15 এবং হাতের 4 মিলে কিন্তু হয়ে যায় 19, 19-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, এবার 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5, এই 5-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 6, তাহলে আমরা মোট পাচ্ছি 690, কিন্তু এখানে রয়েছে কত, 700, তার মানে এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে 5, হ্যাঁ, এবং 5 দ্বারা গুণ করে পাচ্ছি 690, আমরা এখানে লিখে দেবো 690। আচ্ছা, এখন 700 থেকে 690কে বিয়োগ করলে কত থাকে, আমরা জানি 700 থেকে 690কে বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে আর 10, আমরা এখানে লিখে দিলাম 10। তোমরা তো বিয়োগ সকলেই পারো, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এই যে দুটি শূন্য অবশিষ্ট রয়ে গেল, আমরা এই প্রথম শূন্যটিকে এই নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আমরা নিচে শূন্য নামিয়ে আসলাম, তাহলে এখানে হয়ে গেল কত, 100। কিন্তু যখন আমরা একটি শূন্যকে নামালাম, এখানে হয়ে গেল 100, 100 কিন্তু দেখো ওর চাইতে ছোট। আমরা জানি একটি শূন্য নামানোর পরে যদি এই সংখ্যার চাইতে ছোট হয়, তখন আমাদের কি করতে হয়, আরেকটি সংখ্যা নামাতে হয়। কিন্তু পরপর দুটি সংখ্যা নামাতে গেলে কি করতে হয়, আমাদের এখানে কিন্তু একটি নিয়ম মানতে হয়, সেটি হচ্ছে কি, এই উত্তরের জায়গাতে একটি শূন্য দিয়ে তারপরে কিন্তু আমরা আরেকটি সংখ্যা এখান থেকে নামাতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটি শূন্য দিয়ে কি করলাম, এই শূন্যটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে এখানে কিন্তু এখন হয়ে গেল 1000। হ্যাঁ, এখন আমরা দেখব যে 138-এর সঙ্গে কতকে গুণ করলে 1000-এর সবচাইতে কাছের সংখ্যাটি হয়। দেখো, আমরা 5 দিয়ে গুণ করে পেয়েছিলাম 690, তাই না? তাহলে আমরা এবারে যদি 138-কে আমরা একটু 8 দিয়ে গুণ করে দেখি, তো দেখো কত হয়। 8 এবং 8কে গুণ করলে হয় 8 8 64, 64 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 6। এবার দেখো 8 দ্বারা 3কে গুণ করলে হয় 8 24, 24 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় 30, 30-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের এবারে 3। 8 এবং 1কে গুণ করলে হয় 8 1 8 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় 11। আচ্ছা, তাহলে কিন্তু 1100 হয়ে যায়, তার মানে এই 1000-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে 8কে আমরা নিতে পারবো না। এবারে যদি আমরা 138-কে যদি আমরা 8-এর চাইতে একটু ছোট 7 দ্বারা যদি একটু গুণ করি, দেখো 7 এবং 8কে গুণ করলে হয় 7 8 56, তাই না? 7 8 56, 56 6কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 5। এবার 7-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 7 21, 21 এবং এই 5কে যোগ করলে কিন্তু হয়ে যায় 26, 26-এর 6কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2। 7-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 7 1 7, এই 7-এর সঙ্গে যদি এই 2কে যোগ করে দিই, 7 এবং 2 মিলে হয়ে যায় 9, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 966। তাহলে এই 7 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 7কে লিখলাম আমরা এই জায়গাতে এবং 966-কে লিখে দিলাম আমরা এই নিচে। আচ্ছা, এখন যদি 1000 থেকে 966-কে আমরা বিয়োগ করে দিই, দেখো দেখো আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। উপরের সংখ্যা কত রয়েছে, 0, 0 থেকে কি আমরা 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা জানি উপরের সংখ্যা সবসময় বড় হতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয়। আচ্ছা, এখন এই যে 0 রয়েছে, এই 0 তো ছোট, ওকে আমরা কীভাবে বড় বানাবো? দেখো, ও রয়েছে কিন্তু 0। এখন আমরা কী করবো, এই পাশের ঘর থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু যখন পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম কি, যে ওর নিজের কাছেও কিন্তু 0 রয়েছে, ওর কিন্তু দেওয়ার মতো কিছু নেই। তাহলে এবারে কী করবো, তার পাশের ঘরে যাব, তার পাশের ঘরে গিয়ে দেখলাম ওর কাছেও 0 রয়েছে, ওর কাছেও দেওয়ার মতো কিছুই নেই। তাহলে কী করবো, তার পাশের ঘরে যাব, এইখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 1, তাহলে এই
এক কী করব, আমরা যেভাবে করে ধাপে ধাপে একের কাছে এসেছি সেইভাবে ধাপে ধাপে কিন্তু এই শূন্যের কাছে যেতে হবে। হ্যাঁ, একটাকে প্রথমে ওর কাছে আমরা দিয়ে দিলাম, দেখো ও কিন্তু ছিল শূন্য, এই শূন্যটা দেখো এই যে কিন্তু শূন্য, এক যখন ওর কাছে দিলাম তখন এক এবং শূন্য মিলে হয়ে গেল 10, তাহলে এটা কিন্তু এখন হয়ে গেল 10। হ্যাঁ, 10 থেকে এবার ওর কাছে এক দিতে পারবো আমরা, তাই না? দেখো 10 থেকে যখন ওর কাছে এক দিলাম ও কিন্তু হয়ে গেল এবারে 10, তাই না? এবং এই যে 10 ছিল ও কিন্তু হয়ে গেল 9, তাই না? তাহলে এই শূন্যটা কিন্তু হয়ে গেল এবারে 10, এবার এই 10 থেকে ওর কাছে আবার এক দিলাম, তাহলে এখন এই শূন্যটা এক পেয়ে কিন্তু ও হয়ে গেল এবারে 10, এবং এই যে 10 ছিল ও হয়ে গেল 9, তাহলে ও হলো 9, ও হলো 9, ও হলো 10। তাহলে এবারে 10 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি, আমরা জানি 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আর 4, লিখে দিলাম 4। এবারে এখানে কিন্তু রয়েছে 9, এখন আর শূন্য কিন্তু আমরা দেখবো না, তাই না? এখন আমরা 9 হিসাবে আমরা কিন্তু হিসাব করব। 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, লিখে দিলাম 3। এবারে এখানেও কিন্তু রয়েছে 9, 9 থেকে 9 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে শূন্য লিখতে হয় না। এখানে যে 1 দেখতে পাচ্ছি এখানে কি 1 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 1 নেই, কারণ আমরা জানি এই একটাকে কিন্তু আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে এই 1 কমে গিয়ে ও হয়ে গেল শূন্য। তাহলে শুরুতে যেহেতু শূন্য লিখতে হয় না, আমরা অবশিষ্ট পাচ্ছি 34। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 507। তার মানে আমরা কিন্তু বলতে পারি কি, এই 7000 বা 70000 কাগজ দিয়ে কিন্তু 560টি বই তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি লিখবো দেখো, আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 507টি বই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো 507টি বই। হ্যাঁ, অর্থাৎ 507টি বই কিন্তু তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।